আসসালামু আলাইকুম। সকলকে আরো একটি এমসিকিউ শর্টকাট ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে মহাকর্ষ ও অভিকর্ষের এমসিকিউ গুলিকে কিভাবে আমরা জাস্ট দেখার সাথে সাথেই 30 সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যে সলভ করতে পারি। তো তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমরা দেখব। ট্রিক্সগুলি ইউজ করার মাধ্যমে আমরা মহাকর্ষ ও অভিকর্ষের যেকোনো এমসিকিউ জাস্ট 30 সেকেন্ডের মধ্যেই সলভ করতে পারবো। যে শর্টকাট সেটা হচ্ছে যে h is equals to n-1 by n into r। n এর মান হচ্ছে 4। এখানে আমরা 4 বসাই দিই। 4 minus 1 by 4 আর তাহলে কি হলো 3/4 আর দেখো জাস্ট আমরা কিন্তু দেখার সাথে সাথে অ্যান্সারটা করতে পারলাম। দেখো 30 সেকেন্ডও কিন্তু লাগলো না, জাস্ট একটা শর্টকাট ইউজ করার মাধ্যমে আমরা এমসিকিউটা সলভ করে দিলাম। কোনো কথা না বলে আমরা সরাসরি প্র্যাকটিসে জাম্প করি। তো প্রথম যে এমসিকিউটা সেটা হচ্ছে যে ভূপৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে, 1/4 হবে। এটা জিএসটি 24-25 আসছিল, মানে আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম। তো সেই সময়ে আমার টাইমে এমসিকিউটা আসছিল। তো কিভাবে আমি জাস্ট শর্টকাটটা ইউজ করার মাধ্যমে এমসিকিউটা সলভ করছিলাম সেটা দেখবো। তো এটার জন্য যে শর্টকাট সেটা হচ্ছে যে h is equals to n-1 by n into r। তাহলে এখানে n এর মান এখানে বলছে 1/4। তো এখানে আমাদের n এর মান হচ্ছে 4। তো এখানে আমরা 4 বসাই দিই। 4 minus 1/4 আর তাহলে কি হলো 3/4 আর দেখো জাস্ট আমরা কিন্তু দেখার সাথে সাথে অ্যান্সারটা করতে পারলাম। দেখো 30 সেকেন্ডও কিন্তু লাগলো না, জাস্ট একটা শর্টকাট ইউজ করার মাধ্যমে আমরা এমসিকিউটা সলভ করে দিলাম। তো এর এক্সক্লুসিভ শর্টকাটটা কি ছিল? h is equals to n-1 by n into r। এখন এর পিছনে যে থিওরিটা সেটা আমরা একটু জানি। তো থিওরিটা হচ্ছে যে প্রথম টাইপ কত গভীরে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের 1/n গুণ হবে। মানে 1/n গুণ বলতে আমি বুঝাইছি যে ধরো 1/2 থাকতে পারে, 1/3 থাকতে পারে, 1/4 থাকতে পারে, 1/5 হোয়াট এভার থাকতে পারে। ঠিক আছে? এগুলো তোমার থাকতে পারে। তো তখন আমরা এই এক্সক্লুসিভ শর্টকাটটা ইউজ করতে পারবো h is equals to n-1 by n into r। বেশি কিছু বোঝার দরকার নেই। এখানে n হচ্ছে জাস্ট এরকম যদি 1/2 গুণ বলে অথবা 1/4 গুণ বলে, 1/5 গুণ বলে, এখানে যে নিচের সংখ্যাটা আছে না ভাই, এই নিচের সংখ্যাটা হইতেছে আমার n এর মান। এক কথায় এত কিছু বোঝাবুঝির দরকার নেই। n এর মান হচ্ছে এখানে 4, এটার ক্ষেত্রে n এর মান 4, এটার ক্ষেত্রে কি n এর মান 2। তো তোমরা কিন্তু দেখলা যে এর আগের এমসিকিউটা আমি জাস্ট দেখার সাথে সাথেই সলভ করে ফেলতে পারলাম। তো তোমরাও কিন্তু পারবা যদি এই শর্টকাটটা জানো। মনে রাখবা একটা এমসিকিউতে তুমি যদি সময়ের দিক দিয়া অন্যান্য মানুষের থেকে আগায়া যাও তাহলে কিন্তু অনেকটাই আগায়া যাও। ঠিক আছে? দেখা যাবে যে তোমার বন্ধু এটা বুঝে বুঝে সলভ করতেছে, তার লাগছে ধরো সেটা হচ্ছে 45 সেকেন্ড আর তোমার লাগছে জাস্ট 10 সেকেন্ড। দেখো আমি যে এমসিকিউটা করলাম আমার কিন্তু 10 সেকেন্ডও লাগলো না, সরি 10 সেকেন্ডও লাগলো না। তো এক্ষেত্রে দিক দিয়ে কিন্তু আমি 20 সেকেন্ড এক্সট্রা বাঁচাইছি। এই 20 সেকেন্ড এক্সট্রাটা কিন্তু আমি পরবর্তীতে অন্য একটা যে কঠিন এমসিকিউ আছে ওটাকে সলভ করার ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো। তো এই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আমরা আরো একটা প্র্যাকটিস দেখি কি বলছে। পৃথিবী ব্যাসার্ধ আর হলে পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরে। ঠিক আছে? টাইপটা মনে রাখতে হবে। ঠিক আছে? টাইপটা কি, টাইপটা হচ্ছে কত গভীরে যদি বলে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের 1/3 হবে। 1/3 মানে কি ভাই? 1/3। তো এই ক্ষেত্রে আমাদের n এর মান কত? n এর মান হচ্ছে 3। তো এটা কিন্তু ভাই তুমি চাইলে মুখে মুখে হিসাব করে ফেলতে পারো যে তাহলে h এর মান কি হবে? n 3 - 1/3, তো 2/3 আর। দেখো আমি কিন্তু লিখলাম, তোমার কিন্তু লেখাও লাগবে না ভাই, তুমি জাস্ট দেখার সাথে সাথে আনসার করবা। এটা কিন্তু সিইউ 24-25 আমাদের আসছিল। ঠিক আছে? আশা করি যে বুঝছো। অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্ট যদি না করতে পারো ভাই তাহলে কিন্তু চান্স হবে। টাইম ম্যানেজমেন্ট যদি না করতে পারো ভাই তাহলে কিন্তু তোমার চান্স হবে না। এক কথায় আমি বলে দিলাম। তো এখন আমরা চলে যাই টাইপ নম্বর 2 তে, অভিকর্ষজ ত্বরণ। এই যে টাইপটা, এই অভিকর্ষজ ত্বরণের টাইপটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটাকে আমি যদি 10,000 স্টার দেই তাহলেও কম হয়ে যাবে। ঠিক আছে? আমি যদি 10,000 স্টারও দিই তাহলেও কিন্তু এটা কম হয়ে যাবে। এটা 10,000% ইম্পর্টেন্ট। এটা 10,000% ইম্পর্টেন্ট। এই অভিকর্ষজ ত্বরণের যে টাইপটা, এই টাইপটা প্রায় 10,000% ইম্পর্টেন্ট। এটা থেকে এমসিকিউ আসবেই আসবেই আসবেই। যদি মকর্ষ অভিকর্ষ থেকে একটা এমসিকিউ আসে তাহলে এই অভিকর্ষজ ত্বরণ টাইপ থেকেই আসে প্রত্যেকবার। এখানে কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখছি, মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনস, যে ইনফরমেশনগুলি তোমাদের মাস্ট মনে রাখতে হবে এবং হুবহু আসার সম্ভাবনা আছে, একদম হুবহু ভাই। তো তার মধ্যে প্রথম যে ইনফরমেশনটা সেটা কি? কেপলারের দ্বিতীয় সূত্র। গ্রহ, দ্বিতীয় সূত্রটা কি? যে গ্রহ ও সূর্যের সংযোজক সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে।
a1/a2 সমান t1/t2, ঠিক আছে? a1/a2 সমান কি? t1/t2, t1/t2। এখানে আমার সমানটা দেওয়া ছিল কিন্তু দেখা যাচ্ছে না। এই যে a1/a2 সমান কি? t1/t2। দেখো সমান বাই মুভ করতেছে আবার, সরি একটু। এবার কেপলারের যে তৃতীয় সূত্র, এই কেপলারের তৃতীয় সূত্রটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কেপলারের তৃতীয় সূত্রটা কিন্তু অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। কেপলারের তৃতীয় সূত্র থেকে প্রত্যেকটা বার আসে, প্রশ্ন আসে, বাট কেপলারের তৃতীয় সূত্র জিএসটির জন্য একটু কম ইম্পর্টেন্ট। বাট তোমরা মনে রাখবা যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। টি স্কোয়ার সমানুপাতিক কি? আর কিউব, এটা মনে রাখবা। এটা ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট বলা চলে, মোটামুটি ইম্পর্টেন্ট কি বলা চলে। এবার আমরা আসি অভিকর্ষজ ত্বরণের কাহিনীতে। টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, যেখানে টি স্কোয়ার হচ্ছে পর্যায়কাল আর আর হচ্ছে দূরত্ব। এবার অভিকর্ষজ ত্বরণের তিনটা কেস আছে। তো প্রথম কেস হচ্ছে যে পৃষ্ঠে, যদি পৃষ্ঠে, এখানেও একটা লেখা ছিল, লেখাটা কোথায় গেল রে? এই যে পৃথিবী পৃষ্ঠে, যদি পৃথিবী পৃষ্ঠে বলে তাহলে অভিকর্ষজ ত্বরণের মান জি ইজ ইকুয়ালস টু gm/r²। যদি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বলে, ধরো যে এটা স্যাটেলাইট, এটা একটা কি, এটা একটা স্যাটেলাইট, ধরো স্যাটেলাইট আছে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা এইচ হাইট পরিমাণ হাইটে আছে, সেই ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের যে সূত্রটা সেটা হচ্ছে যে জি ইজ ইকুয়ালস টু gm/r+h²। এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের সূত্রটা কি? এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের সূত্রটা হচ্ছে যে জি ইজ ইকুয়ালস টু gm/r+h²। মনে রাখবা পৃথিবী পৃষ্ঠ, এই যে এটা কিন্তু পৃষ্ঠ, এই যে আমাদের সারফেসটা কি, সারফেসটা কিন্তু আসলে এটা, এটা কিন্তু সারফেস। এই সারফেস থেকে যদি এইচ পরিমাণ হাইটে কিছু একটা থাকে, সেক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে। আর এই সূত্রের আরেকটা রূপ আছে, এই রূপটা তোমরা একটু মনে রাখবা যে জি ইজ ইকুয়ালস টু r/r+h। এক সেকেন্ড, এই জিনিসটা এখানে একটু শুরু করে লিখে দিই, আমি ছোট করে লিখে দিই। জি ইজ ইকুয়ালস টু r/r+h হোল স্কোয়ার ইন্টু জিই। জিই মানে হচ্ছে যে আর্থের গ্র্যাভিটির মান, আর্থের অভিকর্ষজ ত্বরণের মান, এটা কত? এটা 9.8, ঠিক আছে? এই সূত্রটাও আমরা এর পাশাপাশি মনে রাখবো। এবং 3 নাম্বার কেস, আমাদের যে 3 নাম্বার কেস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এইচ গভীরতা অভিকর্ষজ ত্বরণের সূত্র জি ইজ ইকুয়ালস টু জি ইন্টু জিএইচ। জিএইচ এইচ গভীরতায়, এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ মানে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ গভীরতায় যে অভিকর্ষজ ত্বরণের মান, সেই অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে যে জিএইচ ইজ ইকুয়ালস টু জি ইন্টু 1 - h/r। এখানে জিটা কি? জিটা হইতেছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান, যেটা হচ্ছে 9.8, ঠিক আছে? আশা করি যে বুঝছো। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট ইনফরমেশনে, ল্যামডা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ। আমি তোমাদেরকে ভাই একদম ক্লিয়ারলি বলে দিই যে তোমরা যদি এই ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে আমি বলে দিলাম যে মহাকর্ষ অভিকর্ষ থেকে যদি জিএসটিতে একটা এমসিকিউ প্রশ্ন আসে, তাহলে আমি গ্যারান্টিতে বললাম যে আমার এই করানো ক্লাসের বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম, ঠিক আছে? একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম, এর বাইরে আসা সম্ভব না। পরীক্ষার দিন যদি আসে, আমি এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে, এর বাইরে কোনোদিনও করা পসিবল না, সম্ভবই না, ঠিক আছে? তো তোমরা জাস্ট মনোযোগ সহকারে ক্লাসটা করো। ল্যামডা অক্ষাংশ অভিকর্ষজ ত্বরণের সূত্র কি? জি ল্যামডা, g - ω² কজ স্কোয়ার ল্যামডা। হ্যাঁ, এখানে ল্যামডার উপরে স্কোয়ার মানে কি? আসলে মূলত কজের উপরে স্কোয়ার, ঠিক আছে? প্যাচ প্যাচ লাগানোর কিছুই নাই, প্যাচ লাগানোর কিন্তু এখানে কিছুই নাই। এখন দেখো, যদি ল্যামডার মান হয় 90 ডিগ্রি, যদি ল্যামডার মান 90 ডিগ্রি হয় মেরু অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে, 1 সেকেন্ড, ল্যামডাটা দেখা যাচ্ছে না, দেখো ল্যামডাটা এখানে কিন্তু ল্যামডা, যদি ল্যামডা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় তাহলে ল্যামডা আর জি সমান হয়। জি ল্যামডা মানে হচ্ছে যে ল্যামডা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ। আর যদি ল্যামডা ইজ ইকুয়ালস টু 0 হয়, ল্যামডা ইজ ইকুয়ালস টু যদি 0 ডিগ্রি হয়, আর একটা যদি 90 ডিগ্রি হয়, মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে ল্যামডা 90 ডিগ্রি হয়, আর তখন তুমি যদি এখানে 90 ডিগ্রি বসাও তাহলে জি ল্যামডা ইজ ইকুয়ালস টু কি পাবা? জি পাইবা। আর এটা হচ্ছে কি? অভিকর্ষজ ত্বরণের ম্যাক্সিমাম মান। আর বিষুবীয় অঞ্চলে ল্যামডা ইজ ইকুয়ালস টু যদি 0 ডিগ্রি হয়, বিষুবীয় অঞ্চল কোনটা বলো তো? এখানে এখানে মেরু অঞ্চল হচ্ছে আমার এটা, মেরু অঞ্চল হচ্ছে কি এটা, এটা হচ্ছে আমার মেরু অঞ্চল। আর বিষুবীয় অঞ্চল কোনটা হয়? এই যে, এই যে এটা, এটা হচ্ছে কি আমাদের বিষুবীয় অঞ্চল। আশা করি যে বোঝা গেছে। মনে রাখবা অনেক সময় কিন্তু এই প্রশ্নটাও করে যে মেরু অঞ্চলে
যদি মানে কোনো একটা বস্তু থাকে সেক্ষেত্রে ওজনের কিরূপ পরিবর্তন হয়, ঠিক আছে? এক্ষেত্রে অ্যান্সারটা হবে বারে। অনেকেই বলে যে অপরিবর্তিত থাকে। এরকম টাইপের এরকম টাইপের কি যেন একটা এমসিকিউ ছিল। তো ওইটার অ্যান্সার কিন্তু ভাই হবে বারে, ঠিক আছে? অনেক জায়গায় অপরিবর্তিত লেখা কিন্তু আসলে অপরিবর্তিত হবে না। অ্যান্সারটা হবে কি? অ্যান্সারটা হবে বারে। এবার পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান G=0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকটা জিনিস এক্সট্রা ভাবে ভাই মনে রাখবা। আর আরেকটা জিনিস এক্সট্রা ভাবে ভাই মনে রাখবা, আর ওটা হচ্ছে যে আমরা জানি যে T=2π√L/G লেখা যায়। এখন এখানে যদি আমি বসাই দিই যে জি এর মান 0, তাহলে আমার পর্যায়কালের মান কত আসে? অসীম আসে, ঠিক আছে? এই এমসিকিউটা তোমরা একটু মনে রাখবা। অনেক সময় এই দুটো জিনিস কানেক্ট করে বলে। তো এমসিকিউটা কিভাবে আসতে পারে? এমসিকিউটা আসতে পারে যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি বলে যে পৃথিবীর কেন্দ্রে পর্যায়কাল কত? পৃথিবীর কেন্দ্রে পর্যায়কালের মান কত হইব? ইনফিনিটি। এই এমসিকিউটা কিন্তু প্রত্যেকবার অ্যাডমিশন টেস্টে আসতে দেখা যায়। তো এটা আমরা একটু মনে রাখবো। মনে রাখলে আমাদের জন্য সুবিধা হবে। এবার আমরা দেখি কিছু ইম্পর্টেন্ট গ্রাফস। এই গ্রাফটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এই গ্রাফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই গ্রাফটাতে কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে জি, অক্ষ বরাবর রাখছি আমরা জি, অভিকর্ষজ ত্বরণকে রাখছি। অক্ষ বরাবর আমরা রাখছি অভিকর্ষজ ত্বরণকে, আর এক্স অক্ষ বরাবর রাখছি আমরা ব্যাসার্ধকে, ঠিক আছে? এক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো। ধরো আমি এটা চিত্রতে বুঝলাম, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? পৃথিবী পৃষ্ঠের নিচে এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠের নিচে যত যাবা, পৃথিবী পৃষ্ঠের যতই নিচে যাবা তুমি, অভিকর্ষজ ত্বরণের মান তোমার সমানুপাতিক হারে বাড়তে থাকে। এই যে দেখো, এই গ্রাফটার ইন্টারপ্রিটেশন হচ্ছে এটা, যে পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যতই নিচে যাবা, অভিকর্ষজ ত্বরণের মান ততই বাড়বে। আর আরেকটা জিনিস, এখানে পৃথিবী পৃষ্ঠের উপরে বলতে আমাকে বুঝাইছে যে পৃথিবী পৃষ্ঠের উপরে বলতে এটা হচ্ছে আমার পৃষ্ঠ। তো পৃষ্ঠ থেকে উপরে ধরো এই পরিমাণ হাইটে বা নির্দিষ্ট একটা হাইট আছে, ওই হাইটে। তো পৃথিবী পৃষ্ঠ থেকে যদি উপরে যাও, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি উপরে যাও কি হয়? অভিকর্ষজ ত্বরণের মান কি হয়? 1/r² হারে কমতে থাকে। এই কারণে গ্রাফটা হচ্ছে কি এরকম, ঠিক আছে? এই কারণে গ্রাফটা কি আমার ডাউনওয়ার্ড একটা গ্রাফ। গ্রাফটা কি এখানে একটা ডাউনওয়ার্ড একটা গ্রাফ হয়েছে। পৃথিবী পৃষ্ঠের উপরে অভিকর্ষজ ত্বরণের মান কি হয়? ব্যস্তানুপাতিক হারে G=1/r²। আর গ্রাফটা কি কারণে এরকম হয়েছে, এরকম কার্ভড হইলো, এটার ব্যাখ্যাও কিন্তু আমি আমার আরেকটা ভিডিওতে দিছি। দিয়ে দিছি। তো তোমরা যদি ওই গ্রাফের ভিডিওটা না দেখে থাকো, তো তোমরা দেখে আসতে পারো। আশা করি যে ওই ভিডিওটা দেখার পরে গ্রাফের যে কোনো এমসিকিউতে তোমরা কোনোদিন আটকাইবে না, ইনশাআল্লাহ। এবার আমরা দেখি যে আমাদের 2 নাম্বার যে গ্রাফটা, পৃথিবী পৃষ্ঠ আর গভীরতা, এই দুটো জিনিস দিয়ে আমাকে বলছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি তুমি গভীরে যাও, এই যে এটা হচ্ছে আমার পৃথিবী পৃষ্ঠ, যদি পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যদি গভীরে যাও, ধরো এইচ পরিমাণ গভীরে গেলাম, যদি গভীরে যাও, সেই ক্ষেত্রে আমার যে গ্রাফটা হবে, ওই গ্রাফটা হবে ওই গ্রাফটা হবে আমার নিম্নগামী একটা গ্রাফ। ওই গ্রাফটা কি হবে ভাই? ওই গ্রাফটা হবে আমার একটা নিম্নগামী একটা গ্রাফ হবে। এই দুটা গ্রাফ আমরা অবশ্যই মনে রাখবো, কারণ যে কোনো টাইম এই দুটা গ্রাফের থেকে যে কোনো একটা গ্রাফ হুবহু চলে আসবে। বিশেষ করে এই গ্রাফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জি আর আর এর গ্রাফটা দিয়ে বলবে যে, অথবা হয়তোবা বলতে পারে যে এতটুক দিয়ে, এই যে প্রথম পার্টটা দিয়ে বলতে পারে গ্রাফটা যে কিরকম হবে। এই হুবহু এই গ্রাফটাই আসার সম্ভাবনা অনেক বেশি। এই গ্রাফটা আসার সম্ভাবনা অনেক বেশি। এই দুইটা গ্রাফে আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই দুটা গ্রাফ আমরা অবশ্যই মনে রাখবো। এবার আমরা আসি যে আরেকটা এক্সক্লুসিভ শর্টকাটে, জিএসটি এক্সক্লুসিভ শর্টকাট। এই শর্টকাট থেকে জিএসটিতে ইনশাল্লাহ একটা এমসিকিউ শিওর আসবেই, আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই এক্সক্লুসিভ শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে যে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের 1/n গুণ হবে। আগের টাইপটা কি ছিল? আর আগের টাইপটা কিন্তু ছিল যে
সেমই, কিন্তু এখানে আসছিল কি, এখানে আসছিল গভীরতায়। তো প্যাচ লাগানো যাবে না ভাই, তো প্যাচ লাগানো যাবে না। আগেরটা ছিল গভীরতা, আর এবার একটা কি, আর এবারটা হচ্ছে উচ্চতায়। কত উচ্চতা অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের 1/n গুণ হবে। এটার ক্ষেত্রেও সেম, যদি 1/2 থাকে, 1/3 থাকে, n এর মান কি হবে, জাস্ট নিচের সংখ্যাটা 2 হবে, 3 হবে। তো প্যাচ লাগানোর কিছুই নাই। আর এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তুমি শিওর থাকো যে যদি একটা প্রশ্ন আসে জিএসটিতে, তো এটার থেকে আসবো, তো এটার থেকেই আসবো ভাই। যদি একটা প্রশ্ন আসে তাহলে এটার থেকেই দিবে, 100% শিওর থাকো। তো সেই ক্ষেত্রে এইচ ইজ ইকুয়ালস টু √n - 1 ইন্টু আর। কত উচ্চতা অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের 1/n গুণ হবে। ওটা শর্টকাটটা কি, এইচ ইজ ইকুয়ালস টু √n - 1 ইন্টু আর, √n - 1 ইন্টু আর। আর যদি পার্সেন্টেজে থাকে, ধরো এরকম বললো যে 25%, সেক্ষেত্রে আমরা এই এক্স এর মানটা কত নিব। এখানে অনেকেরই মনেই প্রশ্ন যে এক্সটা কি হবে, আসলে এক্সটা হইতেছে তোমার পার্সেন্টেজের সাথে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা। যদি 25% থাকে তাহলে এক্স এর মান কত হবে, 25 হবে। তো 25 বসায় তোমরা অ্যান্সারটা বের করবা। এখানে কিন্তু একটা আর সাথে যুক্ত ছিল, আমি লিখি নাই ভুলে। তো শর্টকাটটা কি, যে 10 - √x ইন্টু আর, 10 - √x ইন্টু কি, 10 - √x ইন্টু আর, 10 - √x ইন্টু আর। এখানে আর সামনে গুণাকারে থাকবে, এখানে আরটা কি সামনে গুণাকারে থাকবো ভাই। তো টাইপটা আশা করি যে বোঝা গেছে সবার। এই শর্টকাটটা কোন ক্ষেত্রে, এই জিনিসটা কিন্তু মাস্ট মনে রাখা লাগবে। এর আগের বারের টাইপটা কি ছিল, এর আগের বারের টাইপটা ছিল যে কত উচ্চতা কত গভীরতায়, আর এবারের টাইপটা হচ্ছে কত উচ্চতায়। সেমই কিন্তু, কিন্তু দুইটার ক্ষেত্রে শর্টকাটটা ভিন্ন। তো টাইপটা আমাদের অবশ্যই মনে রাখা লাগবে। কত উচ্চতায় যদি বলে তাহলে সেক্ষেত্রে হাইটের যে শর্টকাটটা সেটা হচ্ছে যে √n - 1 ইন্টু আর। আর যদি পার্সেন্টেজে থাকে, ধরো 25% থাকলো এই শর্টকাটে, এক্স এর মান তখন আমরা বসাবো 25। ঠিক আছে, আশা করি যে বোঝা গেছে। এবার আমরা সরাসরি প্র্যাকটিসে যাই। পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটা গোলক ধরলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণের মানের 1/64 অংশ হবে। এই যে টাইপটা মিলছে কিনা, এই যে 6400 কিলোমিটার ব্যাসার্ধর কথা বলা আছে, ব্যাসার্ধের কথা বলা আছে, এটা দেখে অনেকে কিন্তু ই হয়ে যাবে, এটা নর্মাল ভাই। গোলক ধরলে এগুলি তোমার খেয়াল করার কোনো বিষয়ই না, মানে এটা খেয়াল করার দরকারই নেই, এটা এক্সট্রা ইনফরমেশন। আমাদের টাইপটা কি, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, এই যে কত উচ্চতায় বলা আছে, অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের কত গুণ হবে, 1/64 অংশ হবে। দেখো 1/n না, 1/n এর সাথে মিলছে, 1/n এর সাথে যদি তুলনা করো তাহলে n এর পাশে ভাই 64 আসে না, আসে কি আসে না, 64 আসে। তাহলে শর্টকাটটা কি ছিল, শর্টকাটটা ছিল h = 2√n - 1 ইন্টু কি আর। তাহলে হিসাব করলে কি আসে, 7 আর, হিসাব করলে কি আসে 7 আর, তো 7 আর, তো বসায় দাও মান। এই জিনিসটা আমরা একটু উপরে করি, এর মানে 64, এই যে 7 আর। এখানে আমরা এখন 7 আর এর মানটা একটু ক্যালকুলেট করবো। 7 আর, এখন দেখো 7 ইন্টু, দেখো আমার অ্যান্সারটা কিন্তু চাইছে কিসে, আমার অ্যান্সারটা কিন্তু চাইছে কিলোমিটারে। তাহলে কিন্তু আমার 6400 মিটারে কনভার্ট করা লাগবে না। তাহলে আমি কি করবো, জাস্ট 6400 কিলোমিটার বসাই দিব। তো 6400 গুণ করি, তো 4 সাথে কত, 28, 28 আর 2, 6 সাথে 42, এর কত, 2 কত 44, 448। ঠিক আছে, হিসাব কোনো ভুল হয় না তো, আশা করি যে ভুল হয় না। 4 সাথে 28, 42 আর 2, হ্যাঁ ঠিক আছে, দুইটা শূন্য। এখন আমরা অপশনের দিকে খেয়াল করি। তাহলে অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে কি h = 7 আর, অ্যান্সারটা হচ্ছে যে 44,800 কিলোমিটার। এখন দেখি কোনটা, যেমন এটাকে একটু হিসাব করি যে 44.8, আচ্ছা 44, এটাকে যদি হিসাব করি তাহলে কি আসে,
4480, এটা তো হইতাছে অ্যান্সার, এটা বাদ, এটা কিন্তু হইতাছে, দেখো 448 ইন্টু, দেখি এটা হয় কিনা, 8 × 10⁻, কত, এখানে যদি দুই ঘর আগে আমরা লিখি 10⁻4 হয়, কিন্তু এখানে কিন্তু দশমিকের পরে 4টা শূন্য নাই, তাহলে কিন্তু এটা অ্যান্সার না। এখানে মেবি আমার তুলতে ভুল হয়েছে, এক সেকেন্ড এখানে একটু দেখি, এই যে এটা অ্যান্সার, সরি, এই যে খেয়ালই তো করিনি, 44.8 ইন্টু 10⁻, কি দেওয়া আছে, 3 দেওয়া আছে, তো 44.8 এর আমরা একটু ভাঙায় লিখি, তাহলে কি হয়, 44.8 কে আমরা যদি ভাঙায় লিখি, 448 যদি লিখি, 448 ইন্টু 10⁻², লেখা যায় না, দেখো 448 ইন্টু 10⁻², মানে কি, দুইটা শূন্য, তাহলে 44,800 কিলোমিটার। অ্যান্সার মিলছে কি মিলে নাই, তাহলে অ্যান্সার কি, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা, আশা করি যে বুঝা গেছে। এবার আমরা আরো একটা প্র্যাকটিস দিই। পৃথিবীর ব্যাসার্ধ আর হলে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের অর্ধেক হবে, কত হবে, অর্ধেক, 1/2, তাহলে এন এর মান কত, 2, শর্টকাটটা কি ছিল ভাই, √10 - 1 ইন্টু আর আসিল, তো √2 - 1 ইন্টু আর আসিল, তাহলে √2 মান আমরা জানি যে 1.41 - 1 ইন্টু আর, তাহলে কি হয়, 0.41 আর, তাহলে দেখো তো কোনটা, 0.41 আর, এই যে প্রথম অপশন, তাহলে আমাদের অ্যান্সার কোনটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা, দেখছো, 30 সেকেন্ডও সময় লাগে না, আমি যদি টাইমার ধরে এখন তোমাদেরকে করাই, আমার মনে হয় না যে আমার 30 সেকেন্ডও লাগছে, তোমাদেরও লাগবে, প্র্যাকটিস করতে হবে, জাস্ট প্র্যাকটিস করলেই হয়ে যাবে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে, সমস্যা নাই। এখন দেখো, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হবে, এই যে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে এক্স এর মান কত এখানে, 25, তো শর্টকাট কি ছিল, এইচ ইজ ইকুয়ালস টু 10 - √x বাই কি, √x, তাহলে 10 - 5 বাই কি, নিচে 5, একবার হিসাব করলাম, ইন্টু আর, তাহলে দেখো শুধু কি আসে অ্যান্সার, তাহলে শুধু অ্যান্সারটা কি আসে, আর, তাহলে অ্যান্সার কি এর, আর, দেখছো, 30 সেকেন্ড কিন্তু সময় লাগলো না, আশা করি যে বোঝা গেছে। এবার আমরা আরেকটা এমসিকিউ দেখি, এটা আসলে কোনো শর্টকাট না, এটা বেসিক সূত্রের মাধ্যমে আমরা সলভ করতে পারবো, জাস্ট বেসিক সূত্র ইউজ করার মাধ্যমে আমরা এটাকে সলভ করতে পারবো। তো কি বলছে, ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় ও একই গভীরতায়, মানে হচ্ছে যে r/2 গভীরতায়, প্রশ্নটা কি বলছে যে, ধরো পৃথিবী আছে, r/2 গভীরতায়, আবার ভূপৃষ্ঠ থেকে এই সেম পরিমাণ উচ্চতায় দুইটা অভিকর্ষজ ত্বরণের রেশিও চাইছে, দুইটা অভিকর্ষজ ত্বরণের রেশিও চাইছে, এর মানে হচ্ছে যে জিএইচ আর জিএইচ প্রাইমের অনুপাতটা আমার চাইছে। এখন দেখো, আমি প্রথম দিকে কিন্তু বলছিলাম একটা সূত্র, যে এইচ উচ্চতা অভিকর্ষজ ত্বরণের সূত্রটা কি ছিল, r/r+h² একটু কি, জিই, তো এটা এখন আমরা এক্ষেত্রে ইউজ করব, তো ইউজ যদি করি, তাহলে r/r+r/2 স্কোয়ার, কি এটা, r/2 স্কোয়ার ইন্টু কি, জিই, আর আমরা জানি যে এইচ গভীরতা অভিকর্ষজ ত্বরণের সূত্র কি, জিই ইন্টু 1 - h/r, তাহলে এইচ কি হয়, r/2 আর নিচে আর, ঠিক আছে। এখন দেখো এখানে জি আর এই জি, এই দুটো কিন্তু কাটা হয়ে যায়, কাটা হয়ে গেলে কি হয়, এখন আমরা যদি হিসাব করি এখানে, যে আর, আর বাই, দাঁড়া এই হিসাবটা আমি একটু তোমাদের জন্য একটু উপরে করি, দেখা যাইতেছে যে দেখা যাবে না পরবর্তীতে, ঠিক আছে, এই জিনিসটা আমি তোমাদের জন্য আবার উপরের থেকে করি, জিএইচ বাই কি, জিএইচ প্রাইম, সূত্র কি ছিল, r/r+r/2 স্কোয়ার ইন্টু জিই, আর এইচ গভীরতা সূত্র কি আছিল, জি ইন্টু 1 - r/2 এই দেখো এই জি আর এই জি কাটা, তো আর আর নিচে কি, 3r/2,
এটার স্কোয়ার ইন্টু বিয়োগ করলে দেখবা যে এখানে হাফ আসে, তো এই হাফটা কি উপরে যাবে, তো যদি হাফ উপরে যায় তাহলে কি থাকে, হাফটা উপরে গেলে থাকে 2। আর এখানে দেখো এই আর কি কাটা হয়ে যায়, আর এখানে থাকে কি তাহলে, এখানে থাকে কি তোমার উপরে যায়, তাহলে হিসাব করলে দেখবা যে 8/9 থাকে, কি থাকে 8/9 থাকে। তাহলে কত অনুপাত হয়, তাহলে অনুপাতটা কত হয়, অনুপাতটা হয় 8:9। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ঘ। আশা করি যে বোঝা গেছে। এটা কিন্তু জাস্ট বেসিক ইউজ করার মাধ্যমে আমরা সলভ করে ফেললাম। জাস্ট বেসিক জাস্ট সূত্রটা বসায় দিবা, কাজ হয়ে গেছে। সব জায়গায় কিন্তু শর্টকাট ইউজ করতে গেলে কিন্তু ধরা খাবে, এটা যেন মনে থাকে। ঠিক আছে, এই কারণে আমি একদম বেসিক থেকে তোমাকে বুঝাই বুঝাই এই পর্যন্ত আছি। এবার তুমি যেভাবে প্রশ্ন ঘুরাই দেখ তুমি কিন্তু সলভ করতে পারবা। এবার আরো একটা এক্সক্লুসিভ শর্টকাট দেখি জিএসটির জন্য। তো এটা হচ্ছে যে যদি ভরের গুণ প্লাস ব্যাসার্ধের গুণ থাকে, মানে দুইটাই বলা থাকে যে যদি ভরের গুণ বলে আর ব্যাসার্ধের গুণ দুইটাই বলে, তবে পরিবর্তিত ত্বরণ, মানে ত্বরণটা চেঞ্জ হয়ে কি হয়, ত্বরণটা চেঞ্জ হয়ে জি প্রাইম হয়ে যায় তখন। তো পরিবর্তিত ত্বরণ কেন আমার বের করা লাগবে, ঠিক না? এই টাইপের ক্ষেত্রে অনেক সময় বলে যে ওজনের মান কত। তো আমরা জানি যে ওজন বের করার জন্য অভিকর্ষজ ত্বরণ কিন্তু ঠিকই লাগে। তো এই ওজনটা বের করার জন্য এই জি প্রাইমটা আমাদের বের করা লাগে। অথবা বলে যে পরিবর্তিত ত্বরণ কত হবে, এমসিকিউতে দিয়া বলে। তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, এত একটা কথা থাকার কথা, এই যে উম, যদি ভরের গুণ প্লাস ব্যাসার্ধের গুণ থাকে, পরিবর্তিত ত্বরণ জি প্রাইম ব্যাসার্ধের গুণ স্কোয়ার, যদি পূর্ণ সংখ্যা থাকে, ধরো যে বললো 3 গুণ, ভরও 3 গুণ, ব্যাসার্ধও 3 গুণ, সেক্ষেত্রে কোনটা হবে, সেক্ষেত্রে শর্টকাটটা হবে আমার এটা। আর যদি এরকম বলে যে 1/3 গুণ, তাহলে কি এটা কি ভগ্নাংশ না ভাই, এটা কি ভগ্নাংশ না, তখন আমরা ইউজ করবো এই সূত্রটা, এই সূত্রটা। 3 গুণ বললে এই সূত্রটা ইউজ করবো। পূর্ণ সংখ্যা হইলে এটা, আর ভগ্নাংশ হইলে এটা। তো পূর্ণ সংখ্যা হলে পরিবর্তিত ত্বরণের সূত্র কি, ব্যাসার্ধের গুণ স্কোয়ার বাই ভরের গুণ ইন্টু জি। আর যদি ভগ্নাংশ হয় ভরের গুণটা উপরে আইবো, আর ব্যাসার্ধের গুণটা স্কোয়ারটা নিচে যাইবো ইন্টু জি। আর জি এর মান তো মুখস্থ 9.8, এটা বসাই দিব আমরা। তো এবার আমরা সরাসরি প্র্যাকটিসে যাই। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ 3 গুণ করা হলে, দেখছো, এটাই চাইছে, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ 3 গুণ করা হইলে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে। এটা আমরা নর্মাল নিয়মও চাইলে করতে পারি, কিন্তু আমি শর্টকাটটা ইউজ করলে আসলে এটার অ্যান্সার কিরকম হবে সেটা আমি তোমাদেরকে আগে দেখাই। তো দেখো 3 গুণ, এটা কি পূর্ণ সংখ্যা না, এটা তো পূর্ণ সংখ্যা। তাহলে জি প্রাইম কি হবে, জি প্রাইম হবে উপরে কি হয়, উপরে হবে ব্যাসার্ধের গুণ স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ কত গুণ, ব্যাসার্ধ তো 3 গুণ, তো ব্যাসার্ধের গুণ স্কোয়ার ডিভাইডেড বাই ভরের গুণ কত, ভর তো 3 গুণ করছে, তাহলে 3 গুণ। তাহলে কাটাকাটি করো, তাহলে কত হয় 3 গুণ। তাহলে কি হবে, জি এর মান কত হবে, ও সরি, এখানে কিন্তু একটা জিও আছিল। তাহলে তুমি বলো অ্যান্সার কোনটা, 3G বের হলো না, দেখছো, এই শর্টকাটটা ইউজ করার মাধ্যমে 10 সেকেন্ডেরও কম সময় আমরা কিন্তু এমসিকিউটা করে ফেলতে পারলাম। এর অ্যান্সার। এবার আর একটা দেখি, এটা জিএসটি বিষয় করে আসছিল। এ ও বি গ্রহদ্বয়ের ভর যথাক্রমে M ও 2M, ব্যাসার্ধ যথাক্রমে R ও 2R হলে তাদের অভিকর্ষজ ত্বরণের অনুপাত কত, জিএ ইস টু জিবি কত। ঠিক আছে, তো এটা কিভাবে করবো আমরা, এটা করার জন্য আমরা মনে রাখবো, যখন আমাদের দুইটা ভিন্ন ভিন্ন বস্তু বলবো, দেখো এম, আবার কি 2M, আর, আবার কি 2R, আর 2R। এখন এই জিনিস খেয়াল করি, এক্ষেত্রে লেস করবো যে এম কত গুণ হয়েছে, একটা আর একটার তুলনায় কত গুণ হয়েছে। আচ্ছা আমরা এটা একটু পরে করতেছি এখন, ঠিক আছে, এটার টাইপটা একটু আলাদা, এটা একটু আমরা পরে দেখা দিয়েছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই।
পৃথিবীর একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ হলে ওই গ্রহের পৃষ্ঠে জি এর মান ভূপৃষ্ঠে জি এর মানের, এখন দেখো, পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ হলে, দেখো, 2 গুণ, এ কি ভগ্নাংশ নাকি পূর্ণ সংখ্যা? ভগ্নাংশ না? তাহলে কি জি প্রাইম কিউ, জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি ইন্টু ভরের গুণ, ভরের গুণ কত? ব্যাসার্ধের গুণ স্কোয়ার, ব্যাসার্ধের গুণ স্কোয়ার বাই ভরের গুণ। যা একটু আমি তাও শর্টকাটে একটু চেক দিই, শর্টকাট কি এটাই ছিল? ব্যাসার্ধের গুণ স্কোয়ার, ঠিকই আছে। তাহলে কি হলো? 2g। তাহলে তো আমাদের অ্যান্সার কোনটা হবে? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে দ্বিগুণ। আশা করি যে বোঝা গেছে। এবার আমরা পরবর্তী এমসিকিউ দেখি। পৃথিবী পৃষ্ঠে একটা লোকের ওজন দেওয়া আছে 65 কেজি। পৃথিবীর ভর চন্দ্র অপেক্ষা 81 গুণ বেশি হলে চন্দ্র পৃষ্ঠে লোকটির ওজন কত হবে? পৃথিবী ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 4:1। চন্দ্রের ব্যাসার্ধের দেওয়া আছে 4:1। এখন দেখো, এক্ষেত্রে পৃথিবী তো আমার যেমন আছে ওই রকমই, এখানে কার অভিকর্ষজ ত্বরণটা চেঞ্জ হবে? এখানে কার অভিকর্ষজ ত্বরণটা চেঞ্জ হবে? এখানে চন্দ্রের অভিকর্ষজ ত্বরণটা চেঞ্জ হবে। এক্ষেত্রে জি ড্যাশ কার জন্য বের হবে? এক্ষেত্রে জি ড্যাশটা বের হবে চন্দ্রের জন্য, ঠিক আছে? চন্দ্রের জন্য বের হবে। এখন প্রথমে আমরা বের করবো, এখানে দেখো, পৃথিবীর ভর চন্দ্র অপেক্ষা কত গুণ বেশি? বলছে যে 81 গুণ বেশি, মানে পৃথিবীর ভরকে যদি আমি এম ধরি, তাহলে আর চন্দ্রের ভরকে, আচ্ছা, এটা আমরা শর্টকাট ইউজ করবো না, এটার ক্ষেত্রে শর্টকাট ইউজ করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা ধরে নিলাম যে পৃথিবীর ভর হচ্ছে এম আর চন্দ্রের ভর হচ্ছে এম নট। এখন সম্পর্কটা কি দাঁড়ায়? পৃথিবীর ভর চন্দ্র অপেক্ষা 81 গুণ বেশি, মানে পৃথিবীর ভরটা চন্দ্রের ভরের 81 গুণ, চন্দ্রের ভর অপেক্ষা 81 গুণ বেশি। তো চন্দ্রের ভরের 81 গুণ। এবার আমরা বের করব যে এম আর এম নট কত? 81। এরা বের করে ফেললাম। এম আর এম নট কত? 81। এম নট বের করলাম যে 81। এবার কি বলছে যে পৃথিবী ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত, তো পৃথিবীর ব্যাসার্ধ ধরলাম আর, আর চন্দ্রের ব্যাসার্ধ ধরলাম আর নট। তো আর বাই আর নট সমান 1/4। 1 বাই কি? 1/4। এবার আমরা একটা জিনিস খেয়াল করি, একদম বেসিক দিয়ে সলভ করবো আমরা এটা, মানে কোনো শর্টকাট না। দেখো, একটা জিনিস খেয়াল করো, জি ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার লেখা যায় না? এখন একটা জিনিস খেয়াল করো তো, জি এর সাথে এম এর সম্পর্ক কি? সমানুপাতিক না? জি এর সাথে আর এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? এখন আমি যদি জি ড্যাশ বের করি, তাহলে জি ড্যাশটা কি হবে? জি ড্যাশটা যদি বের করি, জি ইন্টু দেখো, সমানুপাতিক সম্পর্ক, এর মানে কি? সমানুপাতিক সম্পর্ক মানে হইতেছে কি, এই জি ড্যাশের জন্য এই জি ড্যাশটা কার বেরিতেছে? মূলত এই জি ড্যাশটা কিন্তু বেরিতেছে আমার চন্দ্রের, চন্দ্রেরটা বেরিতেছে। তো চন্দ্রেরটা বের হইলে এখানে উপরে কার ভর থাকবো? উপরে থাকবো চন্দ্রের ভর, আর নিচে থাকবো কি? পৃথিবীর ভর। রাখলাম, ইন্টু দিলাম, ইন্টু। এবার দেখো ব্যাসার্ধের সাথে কি, কেমন সম্পর্ক ভাই? ব্যাসার্ধের সাথে কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক না? এর মানে হচ্ছে কি? ব্যস্তানুপাতিক মানে কি? উল্টে যায় না? এখন জি ড্যাশটা আমি কার জন্য বের করতেছি? চন্দ্রের জন্য না? চন্দ্রের জন্য বের করতেছি। এর মানে কি? এবার ব্যাসার্ধটা কার উপরে বসবে? এবার যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা কারটা উপরে বসবো? এবার ব্যাসার্ধটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধটা উপরে বসবো, আর চন্দ্রের ব্যাসার্ধটা কিন্তু নিচে বসবো। আর কি একটা স্কোয়ার হবে? আর কি একটা স্কোয়ার হবে? তাহলে এটা তো 9.8। দেখো, এম নট বাই এম কত? 1/81 না? 1/81 ইন্টু দিলাম। এখানে দেখো আর বাই আর নট কত দেওয়া আছে? 1/4 সম্পর্ক অনুযায়ী। তাহলে এটা কত? 1/16। এবার দেখো, এটার হিসাবটা আমি একটু করি। এবার দেখো, এই 9.8 কে আমি যদি মনে মনে ধরি যে 9, সমস্যা আছে কোনো? 9 ধরলাম, 1/81, এটা কত? 1/81 ইন্টু কি? 1 বাই কি? 16। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 1/9।
তাহলে কত আসে? 16/9। 16 বাই কত? 9। এবার যদি কাটাকাটি করি তো 9 × 9, তো 9 × 18, তো 1 থেকে কিছু একটু বেশি হবে। 1 থেকে কি এটার মানটা একটু বেশি হবে, 1 থেকে একটু বেশি হবে, বা 2 এর কাছাকাছি একটা অ্যান্সার হবে। এবার কি বলছে যে চন্দ্রপৃষ্ঠে ওজন কত হবে, চন্দ্রপৃষ্ঠে ওজন কত হবে? 65, কিন্তু আমি ধরে নিলাম যে এটার ওজন 1 পয়েন্ট সামথিং, ধরো 1.2 ধরে নিলাম। তো 65 ইন্টু কি 1.2 ধরে নিলাম। 1 সেকেন্ড, এটা প্রশ্নটা তো মেবি ভুল আছে। কি বলছে ওজন, চন্দ্রপৃষ্ঠের লোকটির ওজন কত হবে? চন্দ্রপৃষ্ঠের লোকটির ওজন কত হবে? এখানে আমি প্রশ্নটা আসলে মূলত যেভাবে দেওয়া আছে ওভাবেই তুলছি। তো 11.2 কেজি দেওয়া আছে। যদি এটা আসলেই ওজন বলা থাকে মেন প্রশ্নে, যতটুকু জানি যে মেন প্রশ্নে ওজনই বলা, তো ওজন বলা থাকলে এই প্রশ্নটা ভুল। ঠিক আছে, এই প্রশ্নটা ভুল। দেখো এটার অ্যান্সার যদি আমি বের করি তো 65 থেকে একটু বেশি হবে, 65 থেকে একটু বেশি হবে। ওইটা এটার অ্যান্সার হবে ওইটা। 65 থেকে অ্যান্সারটা একটু বেশি হবে, ওইটাই হবে আমাদের অ্যান্সার। কিন্তু যদি আসলেই অপশনগুলিতে কেজি দেওয়া থাকে তাহলে কিন্তু এই প্রশ্নটা ভুল। ঠিক আছে, তো প্রশ্নটার অ্যাপ্রোচটা কিভাবে করলাম এটা তোমরা মনে রাখবা। এটা মনে রাখলে এই যে এসব টাইপের প্রশ্নে কিন্তু তুমি চাইলেও শর্টকাট খাটাতে পারবে না। প্রিভিয়াস যে প্রশ্নটা ছিল ওটাও কিন্তু সেম আছিল। এই যে এই প্রশ্নটা কি বলছে যে এ ও বি গ্রহদ্বয়ের ভর দেওয়া আছে যথাক্রমে m আর 2m। এর মানে হচ্ছে যে এ এর ভর হচ্ছে আমার m, এর ভর হচ্ছে আমার m, আর বি এর ভর হচ্ছে আমার 2m। এর ব্যাসার্ধ আর, আর বি এর ব্যাসার্ধ হচ্ছে 2r। তাহলে কি আমরা যদি জি এ বের করি, ধরো যে সে টু সে আমি জি এ বের করলাম, কি বের করলাম? জি এ বের করলাম। সেম এখন দেখো আগে সম্পর্কটা বের করি। আচ্ছা এটা সম্পর্ক লাগবে না আসলে, দেখো জি এ বাই জিবি বের করতে বলছে। তো জি সমান আমরা কি জানি যে জিএম বাই আর স্কোয়ার, তো জিএম বাই আর স্কোয়ার। আর এটার ক্ষেত্রে কি হবে? জিএম বাই আর স্কোয়ার। বি এর ক্ষেত্রে ভর কত? 2m, তো জি ইন্টু 2m বাই 2r/স্কোয়ার। এখন দেখো এই জি আর এই জি কিন্তু কাটা, এই এম আর এই এম কিন্তু কাটা, তাহলে এখানে থাকে কি 1/r² ইন্টু, এখানে উপরে যাবে 4 আর নিচে আসবে আমার, উপরে যাবে 4r² আর নিচে যাবে 2। তাহলে কাটাকাটি করি, তাহলে কত হয়? দেখো কাটাকাটি করলে কত হয়, এখানে আর² কাটা যায়, এখানে আর² কাটা যায়, তাহলে কত হয়? 2। 2 কি আসে? 1। তাহলে আমার রেশিওটা কি আসে? রেশিওটা আসে 2:1। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2:1। আশা করি যে বোঝা গেছে। ঠিক আছে, সবকিছুর ক্ষেত্রে যদি তুমি শর্টকাট খুঁজতে যাও তাহলে কিন্তু ভাই বিপদ, সমস্যা। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা তোমরা সবাই। এবার আমরা আসি আরেকটা টাইপে, মহাকর্ষীয় ধ্রুবক। এই টাইপটাতে তো মহাকর্ষীয় ধ্রুবকের এই টাইপ, এটাকে আলাদা টাইপ করার একটাই রিজন, ওটা হচ্ছে যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মকর্ষ বিকর্ষ এই অধ্যায় থেকে যদি একটা এমসিকিউ দেয় তাহলে কিন্তু এটার থেকেই দিবে। তো মহাকর্ষ বিকর্ষের খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে এটা, যে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা m−1 l³ t−2। ঠিক আছে, এটা যুগ যুগ ধরে আসতেছে, এটা প্রত্যেকবারই দেয়। আশা করি যে এবারও জিএসটিতে দিবে ইনশাল্লাহ। আর যদি মাত্রা না দেয়, মাত্রা না দিলেও একক ঠিকই দিবে। এককটা কি? এককটা হচ্ছে যে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস জিএসটিতে হুবহু চলে আসতে পারে এবার 2025-26। বলে দিলাম যে জিএসটি ইনশাল্লাহ। এবার আমরা আসি আর একটা টাইপে। তো এবারের টাইপটা হচ্ছে যে মহাকর্ষীয় বিভব প্রাবল্য। অসীম দূরত্বের জন্য বিভবের মান 0। এই ইনফরমেশনটা আমরা একটু মনে রাখবো। বিভব বনাম দূরত্বের যে গ্রাফটা, বিভব হচ্ছে ভি, বিভব হচ্ছে কি আমার ভি, আর দূরত্ব হচ্ছে কি, দূরত্ব হচ্ছে আমার আর। তো বিভব আর দূরত্বের গ্রাফটা কিরকম হবে? যদি বিভবকে আমরা রাখি
যদি আর কে রাখি আমরা এখানে, আর বিভবকে যদি রাখি এখানে, তাহলে গ্রাফটা হয় অনেকটা এরকম। দেখো গ্রাফটা কিরকম হয়, এই যে এরকম টাইপের একটা গ্রাফ হয়। দেখো এটা কিন্তু অসীমের সাথে, এটা কিন্তু মিলা যেতে চাইতেছে, এটা কিন্তু একশকের সাথে মিলা যেতে চাইতেছে, কিন্তু মিলতে পারতেছে না আসলে। তো বিভব বনাম যে দূরত্বের গ্রাফটা, এটা এরকম হয়, ঠিক আছে? ওইটা বাদ দাও, এই গ্রাফটা এটা বাদ দাও ভাই, এটা নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নেই, এটা হচ্ছে মেন। ঠিক আছে, এটা হচ্ছে কি মেন। এই যে গ্রাফটা হচ্ছে এরকম, বিভব বনাম দূরত্বের গ্রাফটা কিরকম, এরকম। আর অসীম দূরত্বের জন্য বিভব কি, শূন্য। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এই গ্রাফের মধ্যে যতই আমরা সামনে যেতেছি, দেখো মানগুলি কিন্তু শূন্যের ততই কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছে। দেখো আরো বড় করলে দেখাতে পারতাম, দেখছো শূন্যের ততই কাছাকাছি। দেখো দেখো মান কিন্তু কমতেছে, মান কিন্তু ততই শূন্যের দিকে চলে যাওয়ার ট্রাই করতেছে। তো এটাই হচ্ছে গ্রাফ। আর বিভবের যে সূত্রটা, সেটা হচ্ছে যে -GM/r। এ মনে রাখবে, জাস্ট এটা ইম্পর্টেন্ট না। তেমন তারপরে প্রাবল্যের মান অভিকর্ষজ ত্বরণের মানের সমান হয়। প্রাবল্যের একটাই সূত্র, E = GM/r²। E = GM/r²। আর একক হচ্ছে যে নিউটন পার কেজি। একক কি, একক হচ্ছে নিউটন পার কেজি। একক হচ্ছে কি নিউটন পার কেজি। আর প্রাবল্যের, আর আরেকটা জিনিস, প্রাবল্যের মান অভিকর্ষজ ত্বরণের মানের সমান হয়। দেখো GM/r², তুমি কি পড়ছিলে আগে, যে জি এর মান, জি এর সূত্রটা কি, জি এর সূত্র কি ছিল আগে? জি এর সূত্র ছিল G = GM/r²। দেখো তো প্রাবল্যের সূত্রের সাথে মিলতেছে না অনেকটা। তো এটাকে কিন্তু জি এর সমান বলা যায়। প্রাবল্যের মান সর্বোচ্চ হয় কোথায়? প্রাবল্যের মান সর্বোচ্চ হয় পৃথিবী পৃষ্ঠে। এই জিনিসটা আমরা মনে রাখবো, যে প্রাবল্যের মান সর্বোচ্চ হয় কোথায়? প্রাবল্যের মান সর্বোচ্চ হয় পৃথিবী পৃষ্ঠে। আর আর প্রাবল্য আর দূরত্বের যে গ্রাফটা, এই গ্রাফটা হয় এরকম। দেখো প্রাবল্য আর দূরত্বের গ্রাফটা হয় এরকম। কি গ্রাফ এটা? এটা কি আয়তাকার অধিবৃত্তাকার গ্রাফ। এটা কি গ্রাফ? এটা কি গ্রাফ বলো তো ভাই? এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে, ডাউনওয়ার্ড একটা গ্রাফ। দেখো ডাউনওয়ার্ড একটা গ্রাফ, ঠিক আছে। এবার আমরা আসি টাইপ মুক্তিবেগ। তো মুক্তিবেগের এই মানগুলি আমরা অবশ্যই মনে রাখবো। পৃথিবীতে মুক্তিবেগের মান হচ্ছে 11.2। আশা করি যে এতদিনে তোমাদের এগুলি অলরেডি মুখস্থ হয়ে গেছে। যারা ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নেয়, তাদের কিন্তু এটি কিন্তু আগের থেকেই মুখস্থ থাকে। চাঁদে হচ্ছে 2.4, বুধে 4.3, মঙ্গলে 5.0। আর বৃহস্পতি হচ্ছে কি, গ্রহের রাজা। বৃহস্পতি হচ্ছে গ্রহের রাজা। তো গ্রহের রাজার অভিকর্ষ, গ্রহের রাজার মুক্তিবেগের মানও কি বেশি হইব অবভিয়াসলি। তাহলে কত, 59.5 কিলোমিটার পার সেকেন্ড। তো মুক্তিবেগের এই ইনফরমেশন গুলি আমরা মনে রাখবো। আর এই ছকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর পৃথিবীরটা তো আসবেই ভাই। আর পৃথিবীরটা ভাই তোমাদের এইচএসসি থেকে মুখস্থ সবার, এটাকে তেমন কোনোই না। আর চাঁদেরটাও মনে রাখবা, চাঁদেরটাও ইম্পর্টেন্ট অনেক বেশি। এই দুইটাই বেশি আসে, অনেক বেশি আসে। আর এখানে আমার কিছু নোটস এর কথা লেখা আছে, এখান থেকেও এমসিকিউ চলে আসতে পারে। তো তোমরা, তোমাদের যদি কারো ইচ্ছা হয়, তো এখান থেকে এই ইনফরমেশন গুলি পড়ে রাখতে পারো, ঠিক আছে। এগুলি হুবহু দিয়ে দিতে পারে, এগুলি হুবহু দিয়ে দিতে পারে। এবার আমরা আমাদের সর্বশেষ টাইপে চলে আসছি। সর্বশেষ টাইপটা হচ্ছে যে কণা, ঠিক আছে। কোন কণার বিনিময়ের কারণে কোন বল সৃষ্টি হয়, সেই টাইপটা। এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 10,000%। থিওরিটিক্যালের দিক দিয়ে বিবেচনা করলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো টাইপটা কি, গ্রাভিটন কণার বিনিময়ের ফলে। দেখো গ্রাভিটন, এটা মনে রাখার টেকনিকটা আমি বলে দিই। তো গ্রাভিটন, একটা জিনিস খেয়াল করো, মহাকর্ষ। মহাকর্ষ জিনিসটা কি, ইউনিভার্সাল না? ইউনিভার্সের মধ্যে ঘটতেছে। তো ইউনিভার্সের মধ্যে ঘটতেছে মানে কি, গ্র্যাভিটি। দেখো গ্র্যাভিটি, অধ্যায়ের নাম কি, আমাদের অধ্যায়ের নামই কিন্তু গ্র্যাভিটি। তো গ্রাভিটনের কারণে মহাকর্ষ বল সৃষ্টি হয়। তারপর মেসন, দেখো মেসন নামের মধ্যে একটা শক্তিশালী শক্তিশালী ভাব, এই কারণে সবল নিউক্লিয় বল। আর ফোটন, দেখো ফোটন, ফোটন হচ্ছে তাড়িৎ চুম্বক বল। ফোটন কণার মাধ্যমে, ফোটন কিন্তু একটা কণা, ফোটন কণার মাধ্যমে কি হয়,
ফোটন কণার মাধ্যমে তাড়িৎ-চুম্বক বল সৃষ্টি হয়। ফোটন কণার বিনিময়ের মাধ্যমে তাড়িৎ-চুম্বক বল সৃষ্টি হয়। আর আরো একটা জিনিস তাড়িৎ-চুম্বক বলের ব্যাপারে, আণবিক গঠনের জন্য দায়ী বল হচ্ছে তাড়িৎ-চুম্বক বল। আণবিক গঠনের জন্য দায়ী কোন বল? আণবিক গঠনের জন্য দায়ী হচ্ছে তাড়িৎ-চুম্বক বল। এটা কিন্তু চলে আসতে পারে। এটা ভাই প্রত্যেকবারই দেয়। বলে যে আণবিক গঠনের জন্য দায়ী কোন বল? তাড়িৎ-চুম্বক বল। আর বোসন, বোসন মানে কি? বিটা। আর বিটা কি? দুর্বল সবসময়। এ কারণে দুর্বল নিউক্লিয় বল। বোসন কণার বিনিময়ের মাধ্যমে দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয়। আর আরেকটা জিনিস মনে রাখবা যে ফোটনের কিন্তু ভর নাই। ফোটনের কি? ভর নাই। ফোটনের, এই জিনিসটা সবারই ব্যাথ লাগে। ফোটনের ভর নাই, কিন্তু ভরবেগ আছে। কিন্তু কি আছে? ভরবেগ আছে। ভরবেগ কি? আছে। আর আরেকটা জিনিস মনে রাখবা, এক্সট্রা কি ইনফরমেশন, ওটা হচ্ছে যে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান 0 হবে। কত উচ্চতায় জিএইচ 0 হবে যদি তোমার অপশনে r/2 থাকে, তাহলে r/2 অ্যান্সার হবে। কিন্তু এর প্রকৃত যে অ্যান্সারটা, কত হাইটে, কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান 0 হবে, এর যে প্রকৃত অ্যান্সারটা হচ্ছে ইনফিনিটি। প্রকৃত অ্যান্সারটা কি? ইনফিনিটি। কিন্তু যদি তোমার অপশনে r/2 থাকে, তাহলে r/2 দাগাইবা। কিন্তু এটা ভুল। আমি আগে থেকে বলে রাখি, এটা ভুল। কিন্তু r/2 থাকলে r/2 দাগাই দিবে। আর প্রকৃত অ্যান্সারটা কি? প্রকৃত অ্যান্সারটা হচ্ছে ইনফিনিটি। তো এটাই ছিল ভিডিও। আশা করি যে ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবা। তো আশা করি যে এই ভিডিওটা দেখার পরে তোমার মকর্ষ বিকর্ষ এই অধ্যায়টার মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। আর আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে জিএসটিতে এর বাইরে প্রশ্ন হওয়া সম্ভব না। যদি ওটা থেকে প্রশ্ন করে, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমার স্লাইডগুলো আমি পরীক্ষার যেদিন পরীক্ষা হবে এর পরের দিন আমি তোমাদেরকে দেখাবো যে কমন পড়ছে কি পড়ে নাই। ঠিক আছে? তো এটাই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।